আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের আশেপাশের অনেক জিনিসই তো আমরা অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিই কিংবা বিভিন্ন আয়রন স্টোর কিংবা ভাঙাড়ি দোকানে বিক্রি করে দিই। কিন্তু আপনারা জানেন কি, সামান্য একটু যত্ন এবং একটু প্রচেষ্টা থাকলেই এই পুরনো জিনিসগুলো আবার সচল হয়ে উঠতে পারে। আজ আমি আপনাদেরকে দেখাবো ভাঙাড়ি দোকান থেকে কিনে আনা একটি পরিত্যক্ত ফ্যান কিভাবে নতুনের মতন সচল করে তুললাম। শুধুমাত্র মনের কৌতূহল এবং নতুন কিছু শেখার আগ্রহে আজকের প্রজেক্টটা করতে যাচ্ছি। চলুন দেখা যাক পুরো প্রক্রিয়াটি। বন্ধুরা, প্রথমে আমি আয়রন স্টোর থেকে ফ্যানটি কিনি, এরপরে গুগল লেন্সে সার্চ করে দেখে নিই এর খুঁটিনাটি, যেমন এটা কোন ব্র্যান্ডের এবং এর স্পেসিফিক মডেল কি, এর ইন্টারনাল কম্পোনেন্ট কী রয়েছে এবং এটির বর্তমান বাজার মূল্য। বিষয়গুলা এই ফ্যানটি, এর ইন্টারনাল পার্টস এবং যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমাকে একটি বিস্তারিত ধারণা দেয়। এরপরেই আমি ফ্যানটির বাইরের ফিজিক্যাল ওভারভিউ বা বাইরের দিকটা ভালো করে খেয়াল করি যে কোথাও কোনো বড় ডেন্ট কিংবা ফাটা আছে কিনা। দেখতে গিয়ে খেয়াল করলাম এর যে গিয়ার বক্স, যেটাকে আমরা বাংলায় সাধারণত ফ্যানের ঘাড় বলে থাকি, সেখানে কিছুটা সমস্যা আছে। এর ভিতরে সূক্ষ্ম কিছু ঘাট ভাঙা। অবশ্য পুরনো চার্জিং ফ্যানে এরকম সমস্যা হওয়া খুব স্বাভাবিক, কারণ এই ফ্যানগুলার গিয়ার বক্স সাধারণত প্লাস্টিকের তৈরি হয়। এগুলা আমাদের আশেপাশের লোকাল মার্কেটে পাওয়া যায় না ওইভাবে। এটা খুব সম্ভবত অনলাইন কিংবা চায়না থেকে সরাসরি আনিয়ে নিতে হয়। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে এগিয়ে যাই। ভিউয়ার্স, প্রথমে ফ্যানটিকে খুব সাবধানে খুলে নিলাম। এরপরে ইলেকট্রনিক্স পার্টসগুলো আলাদা রেখে প্লাস্টিক ও বডি কেসিংয়ের কম্পোনেন্টগুলো ডিটারজেন্ট দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিলাম, যাতে ফ্যানটি একদম নতুনের মতন লুক দেয়। এরপরে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলোর পালা। দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লাগুলো পরিষ্কার করাটাই ছিল প্রথম চ্যালেঞ্জ, আর তাই একটি ব্রাশ আর WD-40 দিয়ে প্রতিটি অংশ ঝকঝকে করে নিলাম। ভিউয়ার্স, ফ্যানটি খোলার পরে আমরা এর ভিতরে উল্লেখযোগ্য 3টি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা সরঞ্জাম পেয়েছি, যেগুলো হলো, 1 নম্বরে আমরা পেয়েছি একটি DC 6 ভোল্ট মোটর, যার মডেল RS385। এরপর 2 নম্বরে আমরা পেয়েছি একটি AC/DC সার্কিট বোর্ড, এর মডেল হলো KN57TNA 4SMT। ফাইনালি 3 নম্বরে রয়েছে আমাদের এই গোটা ফ্যানটি মেনটেন করার বা ম্যানেজ করার বোর্ড, যার মডেল হলো KN5912 2SMT। এই বোর্ডটি মূলত একটি বহুমুখী মাল্টিফাংশনাল বোর্ড, চার্জিং এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট হিসেবে মূলত এটি কাজ করে থাকে। আপনাদের সুবিধার্থে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলোর একদম মডেল সহ বললাম, আশা করি বুঝতে পেরেছেন। তবে একটা বিষয় লক্ষ্য করেছেন কি, ফ্যানটি খোলার পরে আমরা কিন্তু কোনো ব্যাটারি সেল পাইনি, যদিও এটা নিয়ে আমার বিন্দু পরিমাণ আফসোস নেই, কারণ এই ধরনের গ্যাজেট পুরনো ব্যাটারি থাকলেও দীর্ঘদিন অব্যবহৃত থাকার ফলে সেটি সচল বা ব্যবহারযোগ্য থাকার সম্ভাবনা খুবই কম ছিল। তাই আমি নতুন করে ফ্যানটিতে ব্যাটারি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমার বাড়িতে আগে কিছু 3.2 ভোল্ট লিথিয়াম পলিমার ফসফেট ব্যাটারি ছিল। এখান থেকে স্বয়ংক্রিয় 4টি ব্যাটারি নিয়ে ভাবছি একটি 6 ভোল্ট BMS এর মাধ্যমে ফ্যানটিতে সংযুক্ত করব। আচ্ছা, আরও একটি বিষয়, কোনো কারণে আপনারা যদি স্ক্র্যাপড বা আয়রন স্টোর থেকে এরকম ভালো মানের ফ্যান জোগাড় করতে না পারেন, তবেও চিন্তা নেই। বিভিন্ন ইলেকট্রনিক শপ, IPS-এর দোকান কিংবা অনলাইনে কিন্তু এই ফ্যানগুলোর সম্পূর্ণ বডি বা ক্যাচিং কিট কিনতে পাওয়া যায়। উক্ত কিটের সাথে মিল রেখে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো আলাদাভাবে কিনে আপনারা নিজেরাই বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের থেকেও কম খরচে বা স্বল্প খরচে একটি চমৎকার ফ্যান তৈরি করে নিতে পারবেন। তবে হ্যাঁ, এরকম একটি ফ্যান নিজে বাড়িতে বসে তৈরি করতে গেলে সামান্য কিছু কারিগরি দক্ষতা এবং ইলেকট্রনিক্স সরঞ্জাম সম্পর্কে একটু আইডিয়া থাকা জরুরি। ভিউয়ার্স, এখন পর্যন্ত আমরা ফ্যানের মোট 5টি কম্পোনেন্ট দেখে ফেললাম, যা দিয়ে মূলত একটি রিচার্জেবল ফ্যান গঠিত বা তৈরি। বাজারে আমরা যে সকল রিচার্জেবল ব্র্যান্ড কিংবা নন ব্র্যান্ডের ফ্যানগুলো দেখে থাকি, এগুলো মূলত এই 5টি কম্পোনেন্ট দিয়েই তৈরি। আপনাদের সুবিধার্থে এই প্রত্যেকটি পার্টসের লিস্ট এবং অনলাইন লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমরা একটু আগেই যে প্রধান 5টি সরঞ্জাম নিয়ে কথা বলছিলাম, তার মধ্য থেকে আমাদের এই প্রজেক্টে মোট 2টি পার্টস একদম সক্রিয় আছে, মানে এটি চাইলেই ব্যবহার করা যাবে, আর বাকি 3টি পার্টস একটু রিপেয়ার কিংবা মডিফাই করে নিতে হবে। চলুন ধাপে ধাপে দেখি কোনটা কিভাবে রিপেয়ার বা মডিফাই করলাম।
ভিডিওর একদম শুরুর দিকেই বলেছিলাম আমাদের এই ফ্যানটির ঘাড় ভাঙা, অর্থাৎ এটার গিয়ার বক্সে সূক্ষ্ম কিছু গার্ড ভেঙে গিয়েছে। এটা একটা তার কাটার মাধ্যমে যতটুকু ভালোভাবে রিপেয়ার করা সম্ভব এরকম করে রিপেয়ার করে নিচ্ছি। স্ক্রিনে ছবি দেওয়া রইল, তারপরেও বিস্তারিত দেখাতে পারছি না। ফ্যানের ঘাড় ভাঙা নিয়ে যদি ইউটিউবে সার্চ করেন সেক্ষেত্রে একাধিক ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, এরপর আসি আমাদের মাল্টিফাংশনাল সার্কিট বোর্ডে। অনেক দিন ধরে আর্দ্র বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় পড়ে থাকায় এর পুশ সুইচ এবং কানেক্টরগুলোতে কিছুটা জং বা কার্বন জমে গিয়েছিল। এতে করে সার্কিটে শর্ট সার্কিট বা লুজ কালেকশন হওয়ার একটা ঝুঁকি থাকে। আমার হাতে সময় কম থাকায় আমি আমার এক পরিচিত টেকনিশিয়ানকে দিয়ে এটা চেক করে নিয়েছি এবং টুকিটাকি কিছু রিপেয়ার করে নিয়েছি। তবে কাজটা খুবই সাধারণ। আপনারা চাইলেই ঘরে বসে একটি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে লাইনগুলো ট্র্যাক করতে পারেন। আর সুইচ কার্বন পরিষ্কার করার ক্ষেত্রে WD-40 মতন ক্লিনিং স্প্রে ব্যবহার করতে পারেন। তারপর সোল্ডারিং আয়রন দিয়ে সহজে এটা ফিক্স করে নিতে পারেন। ব্যাকআপের জন্য আমরা যে 4টি লিথিয়াম পলিমার ফসফেট ব্যাটারি ব্যবহার করতে চাচ্ছি, সেগুলোর প্রপার কানেকশনের জন্য মোট 4টি সেলকে একসাথে স্পট ওয়েল্ডিং করে নিতে হবে। সাধারণ সোল্ডারিং আয়রন দিয়ে লিথিয়াম ব্যাটারিতে অতিরিক্ত হিট দিলে ব্যাটারির ইন্টারনাল সেল ড্যামেজ হওয়ার বড় একটি রিস্ক থাকে। আমার হাতে এই মুহূর্তে ওয়েল্ডার না থাকায় আমি এটিও আমার এক পরিচিত টেকনিশিয়ানকে দিয়ে ওয়েল্ডিং করে নিয়েছি। লিথিয়াম ব্যাটারি আমাদের দেশে আস্তে আস্তে বেশ জনপ্রিয় হচ্ছে। আশা করি এই ব্যাটারিগুলোর ওয়েল্ডিং আপনার আশেপাশের ইলেকট্রনিক্স মার্কেট থেকেই করাতে পারবেন। ব্যাস, এই টেকনিক্যাল মডিফিকেশনগুলো শেষ হওয়ার পরেই আমাদের সেই 5টি রিকোয়ারমেন্ট একদম 100% রেডি। এবার শুধু অ্যাসেম্বলিং বা সেট আপ করার পালা, যা শেষ হলেই আমাদের পুরো ফ্যানটি একদম স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ দেওয়ার জন্য প্রস্তুত। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের ফ্যানটির অ্যাসেম্বলিং কিন্তু একদম কমপ্লিট। ফ্যানটি কত সুন্দরভাবে তার প্রতিটি ফিচার সহ কাজ করছে। এর স্পিড কম বেশি করা যাচ্ছে, বিল্ট ইন LED লাইট অন অফ হচ্ছে, আর এটি থেকে যেমন 9 থেকে 12 ভোল্ট আউটপুট নেওয়া যাচ্ছে, ঠিক তার পাশাপাশি জরুরি প্রয়োজনে 5 ভোল্ট USB আউটপুট নেওয়া যাচ্ছে, যা দিয়ে ছোটোখাটো ফোন বা গ্যাজেট রিচার্জ করে নেওয়া যাবে। সব মিলিয়ে এটি কিন্তু একটি দারুণ কাজের এবং সাশ্রয়ী একটি রিচার্জেবল ফ্যান হয়েছে। আশা করি ভিডিওর এই অংশে এসে একটি রিচার্জেবল ফ্যান তৈরির আদ্যপান্ত এবং খুঁটিনাটি টেকনিক্যাল বিষয় সম্পর্কে আপনাদের একটু হলেও ধারণা দিতে পেরেছি। আসলে কোনো কিছুই ফেলনা নয়, শুধু প্রয়োজন একটু সদিচ্ছা এবং কারিগরি জ্ঞান। আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফ্যানটি তো তৈরি হয়ে গেল, তবে ভিডিওর এই অংশ থেকে প্রজেক্টের বাইরে একদম মন থেকে কিছু কথা বলতে চাই। আপনারা চাইলে এখান থেকেই ভিডিও স্কিপ করতে পারেন। সত্যি বলতে আজকের ভিডিওটি প্রপারলি শ্যুট করা হয়নি। আগে থেকে আমার কোনো পরিকল্পনা ছিল না এই ভিডিও তৈরি করব বা আপলোড করব। তবে ফ্যানটি হয়ে যাওয়ার পরে আমার মনে হলো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা দরকার। ফ্যানটি অ্যাসেম্বলিং করার সময় কিছু ছবি, ছোট কিছু ক্লিপ নেওয়া ছিল। এই ক্লিপগুলা এবং কিছু AI-এর সহায়তা নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। বেশ কয়েক মাস হয়ে গেল বা 2-3 বছর পার হয়ে গেল চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এজন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে উচ্চ মাধ্যমিক শেষ করেই কর্মজীবনে পা রেখেছিলাম। তখন ব্যস্ততার কারণে নিয়মিত কন্টেন্ট তৈরি করা হয়ে ওঠেনি। আপনাদেরকে জানিয়ে রাখি, আমি বর্তমানে একটি কৃষিভিত্তিক কোম্পানিতে মাঠ পর্যায়ের কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছি। ইউরোপ বা আমেরিকার বিভিন্ন বড় বড় ক্রিয়েটারদের ভিডিও দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই। আল্লাহ যদি চান তবে আমিও একদিন আপনাদের সহায়তায় ঠিক ওই লেভেলের ক্রিয়েটিভ প্রজেক্ট করতে চাই। গ্যাজেট, DIY ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই, যেগুলো আপনারা দেশের বাইরের বিভিন্ন চ্যানেলগুলোতে দেখে থাকেন। জানি পথটা কঠিন, তারপরেও যদি আপনাদের সমর্থন পাই, ভালোবাসা পাই এবং আপনারা আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ একদিন আমরা ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। আশা করি আমার এই নতুন যাত্রায় আপনাদেরকে পাশে পাবো। এতদিন আপনাদের এই ভালোবাসার জায়গাটাকে খুব মিস করেছি আসলে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।